কার্যবিবরণী, যেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে বস্তুত অর্থে শিক্ষার্থীদের চাওয়া যেগুলো মৌলিক চাহিদা, আবাসিকতা, অনাবাসিক ভাতা, চিকিৎসা, ওয়াইফাই, তারপরে মানসম্মত খাবারের জন্য পর্যাপ্ত ভর্তুকি, এই সামগ্রিক বিষয়ের পাশাপাশি আমরা আমরা যখন 90-এর দশকের হল প্রতিনিধি এবং কেন্দ্রীয় প্রতিনিধিদের সাথে কথা বলতেছিলাম, তখন একটা বিষয় ওনারা খুব ক্লিয়ার করতেছিলেন এবং বিগত সময়ের যারা মানে তখনকার সময় যারা কর্মকর্তা ছিলেন বা শিক্ষক ছিলেন তাদের সাথে গল্প করে যেটা জানতে পারলাম যে ছাত্র সংসদ বা রাকসুর যারা 90-91-এর দিকে যারা ছিল তখন একটাই কাজ ছিল, বড় বড় সাংস্কৃতিক অনুষ্ঠান, সোশ্যাল অ্যাক্টিভিটি, তারপরে আপনার স্পোর্টস কেন্দ্রিক কাজ করা। তো এই জায়গা থেকে আমরা আমাদের মৌলিক সমস্যাগুলো, যেহেতু এই রাকসুতে তারাই প্রতিনিধিত্ব করতে চায় যারা বিভিন্ন সময় বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয় পর্যায়ে স্টুডেন্ট রাইটস নিয়ে কাজ করে, সো এই জায়গাটা কনভার্ট হয়ে অনেকটাই আমাদের কাছে মৌলিক দাবি দেওয়ার একটা জায়গা হয়ে গেছে এবং আমরা ইশতেহারও ওইটাই দিছি যে আমরা আবাসন নিয়ে কাজ করব, আমরা মৌলিক সমস্যাগুলো নিয়ে কাজ করব। তো তার প্রেক্ষিতে আমাদের এজিএস সালমান সাব্বির ভাই এবং ডকুমেন্টারি ভাইয়ের বক্তব্য এবং ডকুমেন্টারিতে আপনারা দেখছেন যে আমাদের বাজেট উদ্ঘাটন করতে সব থেকে বড় চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল আমাদের কাছে, যেটা অন্য কোনো ছাত্র সংসদ এখনো পর্যন্ত করে নাই। বিগত 34-35 বছরের টাকা কোন জায়গায় কিভাবে আছে এটা বের করে আনা, তারপরেও ফুলটা এখনো পর্যন্ত হিসাব দিতে পারে নাই এবং যেই অনিয়ন্ত্রিত লেনদেন, কোনো কস্ট ছাড়া 49 লক্ষ টাকা তুলে ফেলা, মুজিব শতবর্ষ পালনের জন্য 14 লক্ষ টাকা তুলে ফেলা, এই ধরনের অনিয়ন্ত্রিত যেই খরচ ছিল, আমাদের একটা কমিটি ছিল, সেটাও মানে সর্বোচ্চ চেষ্টা করে আমরা এই মাসের, অর্থাৎ এই মাস না, গত মাসের জানুয়ারির 11 তারিখে আমরা আমাদের বাজেট অধিবেশনে জানতে পারি যে বর্তমান হালচাল কি। তো এটা অবশ্যই রাকসু ট্রেজারার মহোদয় এসে বলবেন। পাশাপাশি আমাদের কাছে বাকি 265 দিন খুবই গুরুত্বপূর্ণ, এজন্যই আপনাদের কাছে আমরা আজকে যেই টপ শিটটা আমরা নিয়ে আসছি এখানে, আমি এটা এখানে দেখাইতে পারলে ভালো হইতো। তো এটা আমরা যেদিন থেকে বাজেট বুঝে পাইছি, অর্থাৎ জানুয়ারি থেকে, সো এই জানুয়ারি থেকে যেহেতু অক্টোবরের 16 তারিখে আমাদের সময় শেষ, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত আমরা কি কি কাজ করব এটা মাস ভিত্তিক আমাদের প্রত্যেক সম্পাদকের থেকে বার্ষিক পরিকল্পনা নিয়ে আমরা মাস ভিত্তিক এগুলাকে করে এটা জানুয়ারির বাজেট, ফেব্রুয়ারির বাজেট, মার্চের এজেন্ডা, এপ্রিলের এজেন্ডা, এভাবে করে ঠিক করে দেয়া যে আমরা কে কি করবে। আমরা হয়তোবা রাকসুর সাধারণ সম্পাদক, সহ সাধারণ সম্পাদকের কাজ বা ভিপির কাজ, যে তাদের এই টাকাগুলা দিয়ে দিবে, ওনারা এই কাজগুলা করবে। এরপরে এই 265 দিনে আমরা যেই কাজগুলা করতে চাই সেটা হচ্ছে মেইন টপিকস, আপনারা যেটা বলেন যে মৌলিক অধিকারগুলো নিয়ে কাজ করা। কারণ আমি যখন শুধুমাত্র আমরা যখন রাকসু ইলেকশন করছি, আমরা ইশতেহার আপনাদের যেটা দিছি এটার প্রতি আমরা যেমন দায়বদ্ধ, রাকসুর গঠনতন্ত্রের কাছেও আমরা অনেকাংশে দায়বদ্ধ, যে রাকসু কালচারালি ফাংশন করবে, রাকসু স্পোর্টস নিয়ে ফাংশন করবে, রাকসু সোশ্যালি ফাংশন করবে। আমরা যদি শুধুমাত্র মৌলিক অধিকারগুলো নিয়েই থাকি বা আমাদের সম্পাদকীয় পদগুলোর কাজগুলো যদি আপডেট না দিতে থাকি, তখন এটা হবে কনস্টিটিউশনের বাইরের একটা কাজ হবে। তো আমাদের ইচ্ছা, চাওয়া পাওয়া, যেহেতু 35 বছরের এখানে যারাই বসে আছে বা হল সংসদে যারাই আছে সবাই 35 বছরের প্রতিনিধি, আমরা বলতে পারি যে 35 বছরের যত ঘানি আছে সবগুলো আমাদের টানতে হইতেছে। তো এই জায়গা থেকে আমরা এবং এর পাশাপাশি আমাদের যে আবাসন নিয়ে কাজ হয় নাই বা আমরা এগুলো নিয়ে যে কাজ করতেছি না এমন না, হয়তোবা একটা মানে আমি খুব স্ট্রেট কাট কথা বলতে পছন্দ করি। আমাদের জাহিদ ভাই এটা আমাকে বলছে যে ভাই আপনি এগুলো একটু ইগনোর করতে যাবেন, আমি একটু স্ট্রেট কাট কথা বলি। যখনই অন্য ছাত্র সংসদগুলোতে একটা পোস্ট হয়, যেমন সাদিক কায়েম ভাই গতকাল পোস্ট দিলেন যে 11টা হল বা আনুষঙ্গিক একটা বিষয় আসতেছে, এটা উদ্বোধনী নিয়ে একটা ছবি পোস্ট করলেন। তো এই ব্যাপারটা আমাদের স্টুডেন্ট বা আপনারা অনেকেই মনে করতে পারেন যে এটা ডাকসু আসার পরে ডাকসুর সুফল। এটা 2018 সালের একটা প্রজেক্ট, কিন্তু 2018 সালের পরে 2019-এও কিন্তু ডাকসু হয়েছে। তার মানে কি এটা 2019-এর ডাকসু যারা করছে তাদের সুফল, নাকি
এই 25-এ যারা আসছে তাদের সুফল। আলটিমেট ওই প্রজেক্টটা থেকেও রাকসু অনেকাংশে আগায় আছে। এই জন্য বলতেছি ওই প্রজেক্টটা 2480 কোটি টাকার একটা প্রজেক্ট। রাকসু আসার পরে পিডির সাথে কথা বলা থেকে প্ল্যানিং কমিশনের সাথে বসে ইউজিসির সাথে আলাপ করে আবাসন ভাতা সহ আমরা যেই আলাপগুলা তুলছি, অনেকাংশে এই রাকসু হওয়ার পরে আমাদের অলমোস্ট, আমরা এক্সাক্ট অ্যামাউন্টটা এখন পর্যন্ত আমরা বলতে চাই না, অলমোস্ট সেই অ্যামাউন্টের থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই অ্যামাউন্টের থেকেও বেশি, অর্থাৎ 3000 কোটি টাকা প্লাস আমাদের একটা বাজেট, যেটা অলরেডি ব্লু বুকে উঠে আসছে এবং খুব দ্রুত এটা শিক্ষার্থীরা পাবে। এর পাশাপাশি আমরা প্রত্যেক আমাদের বিজিত প্রার্থী এবং আমরা বিজয়ী যত প্রার্থী আছে সবার ইচ্ছা ছিল মৌলিক অধিকারগুলো নিয়ে কাজ করা। আমরা বলেছিলাম আবাসনের রোডম্যাপ দিব, মেডিকেলের রোডম্যাপ দিব। আমরা অবশ্যই এটা আমরা আজও এই 100তম দিনে এসেও আদা করতেছি। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুতে যারা জিতে আছে প্রত্যেকের ইশতেহারের সফল বাস্তবায়ন করে অক্টোবরের 16 তারিখের মধ্যে ইনশাল্লাহ আমরা বিদায় নিব। এটা আমাদের ওয়াদা। আমাদের 3000 কোটি টাকার যে প্রজেক্ট আছে এর ভিতরে আমরা 10 তলা পূর্ণাঙ্গ মেডিকেল, আমাদের এজিএস প্ল্যানিং ডিভিশনের সাথে কথা বলে আমাদের যে ইয়াটা আসছিল ওইখান থেকে না, আমার ডায়েরিটা আমাদের মেডিকেলের সম্ভাব্য তারা যেই আমাদের প্রস্তাবনার যেটা যে হেলথ কেয়ার, আপনারা যেটাকে নাপা সেন্টার বলেন, আমরা নাপা সেন্টারও রাখবো না, আমরা অবশ্যই হেলথ কেয়ার সেন্টার বা হসপিটাল আমরা করার পরিকল্পনায় আছি। তবে এখানে আমাদের একটা কনসেপ্ট, আমরা যখন স্টুডেন্টরা মুভমেন্ট করতাম তখন একটা বিষয়, আমরা যখন ইউজিসিতে বা বিভিন্ন জায়গায় কথা বলা শুরু করছি তখন যেই বিষয়টা আসছে যে পূর্ণাঙ্গ মেডিকেলের কনসেপ্টটা হচ্ছে মেডিকেলের পাশাপাশি একটা পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ বা মেডিকেল ইউনিভার্সিটি যেটা বলে। সো পূর্ণাঙ্গ মেডিকেল না, আমাদের যেটা প্রাইমারি মেডিকেল এটাই 10 তলা বিশিষ্ট পূর্ণাঙ্গ মেডিকেল হবে। আমাদের এরিয়া হচ্ছে 3343 বর্গমিটার এবং এটার আনুমানিক বাজেট হচ্ছে 16,24,43,000 টাকা। আমাদের এটা হচ্ছে পূর্ণাঙ্গ মেডিকেলের ব্যাপার এবং আপনারা খুব দ্রুত আমাদের মেডিকেল ইউনিটগুলোতে খোঁজ নেবেন। মেডিকেলের নতুন কিছু ইকুইপমেন্ট আসছে এবং আমাদের 2টা নতুন অ্যাম্বুলেন্স আসতেছে সহ আমাদের বিভিন্ন জায়গায় আমাদের কিছু কমন কিছু প্রবলেম আছে। যেমন আমাদের পরিবহন, আমাদের কাছে বাস আছে হিউজ, 24-25টা বাস আছে, কিন্তু আমাদের ড্রাইভার নাই। আমাদের মেডিকেলে যেই রুমে আছে, আমি যদি ধরে নেই যেই রুমে আছে, আমাদের সব থেকে বড় সমস্যা হচ্ছে আমাদের মানে ডক্টর নাই। তো এই ওভারঅল ব্যাপারগুলা আমরা এবং এখানে আরেকটা কথাও আমি বলি যে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই জিনিসটা হচ্ছে যে প্রত্যেক মন্ত্রণালয় হোক বা যেখানেই হোক, যেটাই হোক না কেন, সেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ডাকসুকে যেভাবে মূল্যায়ন করতেছে, প্রত্যেকটা জায়গায় যেভাবে রিপ্রেজেন্ট করতেছে, সেভাবে রাকসুকে একটা জায়গায়ও রিপ্রেজেন্ট করা হইতেছে না। এটা আপনারা সাংবাদিকরা যারা আছেন, স্টুডেন্টরা যারা আছে, এটা খুব ভালোভাবে আপনারা উপলব্ধি করতে পারতেছেন। এবং আমাদেরকে বলা হইতেছে যে কোনো তদন্ত কমিটি বা কোনো জায়গায়ও তোমাদের যাওয়ার কোনো রাইট নাই, ইউজিসিতে কোনো জায়গায় তোমাদের যাওয়ার রাইট নেই। তাহলে স্টুডেন্টের 30,000 শিক্ষার্থীর প্রতিনিধি হয়ে আমার কি লাভ যদি আমি এই বিষয়গুলোতে ফাংশন করতে না পারি? আমার স্টুডেন্টের সমস্যা তো আমরাই বুঝবো, আমাদের স্টুডেন্টের সমস্যা। তো এই একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম, যখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনই রাকসুকে সেভাবে স্পেস দিচ্ছে না, বিভিন্ন ধরনের ফাংশন হচ্ছে, বিভিন্ন আজকেও একটা প্রোগ্রাম হলো সিসিডিসির পক্ষ থেকে এআই নিয়ে এত চমৎকার একটা প্রোগ্রাম হলো। স্টুডেন্ট কেন্দ্রিক যত প্রোগ্রাম হবে এগুলো হওয়া উচিত ছিল রাকসুর আয়োজনে, প্রশাসন রাকসুর আয়োজনে, রাকসুর বাস্তবায়নে এগুলো হওয়ার কথা ছিল, প্রশাসন ওখানে ট্রান্সফার করার কথা ছিল। প্রশাসন সেটা সিসিডিসি বা অন্যান্য দপ্তরে ট্রান্সফার করে দিচ্ছে। হল সংসদগুলোতে একই অবস্থা, হল সংসদগুলোর প্রভোস্টরা তাদেরকে হুমকি দিচ্ছে যে তারা ক্ষমতা রাখে যে কাউকে বরখাস্ত করে দেয়। এই ব্যাপারগুলো হচ্ছে, আমরা আমাদের জায়গা থেকে আমাদের ইচ্ছা ছিল যে আপনাদের কাছে এই বিষয়গুলো ক্লিয়ার করে তারপরে যত ধোঁয়াশা আছে, আমরা এই 3 মাস কাজ করতে গিয়ে আমরা যে প্রতিবন্ধকতাগুলো শিকার হয়েছি এগুলো আপনাদের কাছে ক্লিয়ার করা, আমরা মোটামুটি ক্লিয়ার করতে পারছি। এবং আমাদের যে বাজেট পরিকল্পনা যেটা আছে এটা পাইলে আমরা যেটা পাবো, আমরা 7টা নতুন হল পাবো, আমাদের একটা পূর্ণাঙ্গ মেডিকেল, নতুন কলা ভবন, প্রথম বিজ্ঞান ভবন, বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম যেটা আমাদের
কাছে একটা স্বপ্নের প্রজেক্টের মতো পাবো জুবেরি ভবন, ইকুইপমেন্ট আমাদের সায়েন্স ফ্যাকাল্টির জন্য সহ বিভিন্ন জায়গায় আমাদের যত ইকুইপমেন্ট দরকার, মেডিকেল ইকুইপমেন্ট সহ ইকুইপমেন্ট, জিমনেশিয়াম, তারপরে আপনার ভেটেনারি হাসপাতাল, এটাও মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আপনারা সবসময় বলেছেন আমাদের কাছে, তো আমরাও এটা দাবি জানিয়েছি প্রশাসনের কাছে যে আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিতরে আমাদের অবশ্যই ভেটেনারি ডিপার্টমেন্ট সহ আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে হিউজ পরিমাণ মানে পশু পাখি আছে, এই সব মিলে আমাদের ভেটেনারি হাসপাতাল, হরিজন কোয়ার্টার, আইবিএস ডরমিটরি সহ আমাদের আরো বিভিন্ন ধরনের প্রকল্প আছে, যেগুলো আমরা থাকতে থাকতে আমরা এগুলো আদায় করে নিয়ে আসবো ইনশাল্লাহ। এবং পাশাপাশি আমাদের আরো একটা পরিকল্পনা আছে, যেটা চাইলে আপনারাও মতামত দিতে পারেন, আপনাদের কাছে কাগজ দেয়া আছে। আমরা চাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতামত নিয়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে আমরা রাবি ইশতেহার নামে একটা ইশতেহার আমরা তৈরি করতে চাই। আপনাদের মতামতের ভিত্তিতে সেই ইশতেহারটা নিয়ে আগামী প্রাইম মিনিস্টার যিনি হবেন, সেই প্রাইম মিনিস্টার, আমরা যেই ক্যান্ডিডেটরা আছে তাদের কাছেই আমরা রাবি ইশতেহারটা তাদের কাছে তুলে দিব, যাতে আফটার ইলেকশন তাদের কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটা চ্যালেঞ্জ হিসাবে হয়, এবং আমরা আমাদের দাবিগুলো আদায়ের জন্য আমরা যেন তাদেরকে বলতে পারি যে আমাদের ইশতেহার এটা ছিল, আপনি এই ইশতেহারটাকে এগ্রি করছিলেন, এখন আমাদেরকে এটা আপনাদের ফিল আপ করতে হবে। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আরো যদি কোনো প্রশ্ন থাকে আমরা অবশ্যই ক্লিয়ার করবো, আমরা ওপেন প্রশ্ন